ভারতবর্ষ কত সুন্দর দেশ, কত ভালো পরিবেশ। আজ তোমার বাংলাদেশের মানুষ আমার ভারতবর্ষে পশ্চিমবাংলায় এসে থাকছেন। আমরা বলেছি একবার যে এখানকার বাংলাদেশি যারা আছে তোমরা চলে যাও, কিন্তু তোমরা যদি এই ক্ষেত্রে কথা বলো তো আমরা চাইবো আমাদের পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী আছেন তানাকে আমরা আবেদন করব যে এখানে যত বাংলাদেশি মানে আছে, এখানে কি হিন্দু কি মুসলমান আমরা কারোর পক্ষে আমি বলবো না, সবাইকে এখানে তাড়ানো দরকার। বিজেপি কেন করি, আজকে বিজেপি করার কারণ আমি সবই মুসলমানকে বলি, অনেক মুসলমান ভাইয়েরা আমাকে বলে, মুসলমান ভাইয়েরা বলে, এবং তৃণমূল যারা হিন্দু আছে এবং তৃণমূল যারা মুসলমান আছে, সব মুসলমান তো খারাপ নয়, যারা তৃণমূল করে তারা আমায় বলছে তুমি বিজেপি করছে কী পাবে। 2011 সালে মমতা ব্যানার্জি সরকারে আসার পরে, কংগ্রেসের সাথে জোটে সরকারে আসার পরে জানতে পারলেন যে মুসলমানকে হিন্দুকে আমি আমার ধর্ম আল্লাহটা কীভাবে কী পালন করতে হয়, কীভাবে কি আল্লাহকে ডাকতে হয় সেটা আমরা জানি। মুসলমানরা ভারতের মাটিতে আছেন, পশ্চিমবাংলায় আছেন, ভারতেরই গুণ গাইবে, বাংলাদেশের গুণ না। বাংলাদেশে যারা বলছে তাদের হুঁশিয়ার করে দিচ্ছি যে মুসলমানরা 5 জন 2 জন 4 জন 5 জন যেখানে নামাজ পড়বে সেখানেই মানে ওয়াকফ বোর্ড সম্পত্তি হয়ে যাবে। আর বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে এদেশ তোমাদের জন্য নয়, ভারতবর্ষে চলে যাও। এদেশের সংখ্যালঘু আপনি, কিন্তু তার আগে ভারতবর্ষের নাগরিক হিসেবে নিজের একটা পরিচয় রয়েছে। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? দেখো, একটা জিনিস যেটা আমি বলি, আজকে বাংলাদেশের কোনো একটা অস্তিত্ব নেই। ওরা আজকে হিন্দুদের বলছে চলে যাও, কালকে যারা ওখানে বাংলাদেশি মুসলমান আছে তাদেরকেও বলবে চলে যায়। কেন দীর্ঘদিন একটা জিনিস হয়ে আসছে, ওখানকার একটা ভারতবর্ষ সাপোর্ট লেগেছে ওখানে, যার মাধ্যমে ওখানে সরকার যখন ওখানে প্রথম আমাদের তো মানে স্বাধীন হয়, ভারতবর্ষের কিন্তু সমর্থন লাগে মুজিবুর রহমান। তার নিজের মূর্তি যদি ভেঙে উনি সরিয়ে দিতে পারেন তাহলে ওখানে হিন্দুদের তাড়াতে সময় বেশিক্ষণ লাগবে না। কেন ওখানকার যারা আছে বাসিন্দা, তারা ওখানকার বাসিন্দা, তারা হচ্ছে ওখানকার আতঙ্কবাদী হয়ে গেছে। আজ আতঙ্কবাদী হিসাবে ওরা পরিচয় দিচ্ছে। তো আজকে ধরে নাও ওখানে মুজিবুর রহমান উনি নিজে দেশ স্বাধীন করে গেছেন। আজকে ঠিক আছে, ওখানে গণতন্ত্র দেশ, একটা ভোট হয়, ভোট হবে, ভোট সব রকমই হবে, কিন্তু তার কি মূর্তি ভেঙে সরানো যায়? তার পরিচয় যেটা সে সরানো যায় না। কিন্তু এটা ওখানে একটা আলাদা ওখানে জিনিস চলছে, মানে আতঙ্কবাদী হিসাবে মানুষকে পরিচয় দিচ্ছে যে আমরা এখানে স্বাধীন করছি, গুন্ডা রাজ করতে চাইছি, সে গুন্ডা দেশ। শেখ মুজিবের যে ছবি রয়েছে সেই ছবি সরানোর একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। তারপরে ওখানে যে ভাষা বাংলা রয়েছে, সেই বাংলা ভাষার স্বীকৃতি থেকে কোথাও যেন উর্দুকে ওদের প্রধান ভাষা হিসেবে ইউনূস সরকার তৈরি করার একটা পরিকল্পনা করছে। দেখো, একটা জিনিস কী বলতো, ভাষা পরিবর্তন করতে গেলে পুরো দেশটাকেই পরিবর্তন করতে হবে। ওরা শুধু ভাষা যদি পরিবর্তন করতে চায়, ভাষা পরিবর্তন করলে তো হবে না, দেশটা পুরোই চেঞ্জ করতে হবে। সেই হিসাবে ওরা দেশ পরিবর্তন করতে চাইছে বলে মুজিবুর রহমানকে উনি মেরে সরিয়ে দিচ্ছে, মূর্তি ভেঙে দিচ্ছেন, তার গায়ে উঠে পেশাব করছেন। এটা কোন দেশের? দেশের মতো মানে কোনো মানে লজ্জা হওয়া দরকার। বাংলাদেশে যারা বাস করছে, যারা সংখ্যালঘু, তাদেরকেও বলছি আপনারা ওই ফাঁদে পা দিয়েন না। আপনারা একবার ঘুরে দেখুন পরের দেশটা, যে ভারতবর্ষে কীভাবে চলছেন। ভারতবর্ষ কত সুন্দর দেশ, কত ভালো পরিবেশ। আজ তোমার বাংলাদেশের মানুষ আমার ভারতবর্ষে পশ্চিমবাংলায় এসে থাকছেন। আমরা বলেছি একবার যে এখানকার বাংলাদেশি যারা আছে তোমরা চলে যাও, কিন্তু তোমরা যদি এই ক্ষেত্রে কথা বলো তো আমরা চাইবো আমাদের পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী আছেন তানাকে আমরা আবেদন করব যে এখানে যত বাংলাদেশি মানে আছে, এখানে কি হিন্দু কি মুসলমান আমরা কারোর পক্ষে আমি বলবো না, সবাইকে এখানে তাড়ানো দরকার। কেন যেহেতু বাংলাদেশের মানুষ এখানে এসে আমাদের দিন দেখছে, দিন রাত দেখছে, ওরা এখান থেকে নিয়ে ইনকামটা দেখে এখানেই পেটের ভাত জোগাড় করছে। আজ তারা বড় ছোটো কথা বলছে ভারত যদি মনে করে বড় ছোটো কথা বলবো তাহলে ওরা খেতে পাবে না, শুকিয়ে মরবে ওরা। আপনি তো মুসলিম একজন, কিন্তু বিজেপি করেন, কিন্তু শাসক শিবিরের একটা অভিযোগ রয়েছে যারা বিজেপি করেন তারা কোথাও গিয়ে যেন মুসলিমের সাথে তাদের সম্পর্ক ভালো নয়, হিন্দুদেরকে একটু ভাবে মানে মুসলিমদের বিরুদ্ধে গিয়ে তাদেরকে খেপিয়ে তুলছে। এটা কি সত্যি? সত্যি বলতে দেখো, যে বলছে সেই জানে। আমি তো মুসলমান, আমার প্রতি এখনও কোনো আঁচ আসে না, দাগও লাগেনি, আমি বলতে পারছি না। কেন যে বলছে তিনি হয়তো জানেন আমি এই কথাটা বললে আমার যদি একটু ভোট ব্যাঙ্ক বাড়ে। আমি ভোট ব্যাঙ্কে রাজনীতি করি না, আমি সাধারণ জনগণ, আমি ভারতবর্ষের আমি একটা সাধারণ জনগণ, পশ্চিমবাংলার আমি বাসিন্দা, পশ্চিমবাংলায় আমি ভোটার। আমি একটা কথা, আমার নাম শেখ রামজান, আমি বিজেপি করি। চাপ সৃষ্টি যখন প্রথম আমি রাজনীতি করি 2012 সাল থেকে আমি অ্যাড হই, 2018 সাল, 2017 সাল, 2018 থেকে 19 সাল পর্যন্ত মানে অনেকটাই অত্যাচার জুলুম করেছিল, এখনও করে। তো একটা জিনিস দেখো, অত্যাচার বিজেপি করে বলে, হ্যাঁ দেখো, ওটা অত্যাচার জুলুম করলে আমার যখন পেটে খিদে পাবে
তো অন্যজন যদি আমাকে চাপ সৃষ্টি বলে যে তুমি এটা বেশি করে খাও, যতটা আমার পেটে থাকবে ততটাই খাবো, তাতে তৃণমূল যদি চাপ সৃষ্টি করে তুমি এই দল ছেড়ে দাও, কোনো দিন হতে পারে না। আমার মন, আমি যেটা পারি করতে, কারণ এই দেশটা হচ্ছে গণতন্ত্র দেশ। গণতন্ত্র দেশে বলা হয়েছে সবাই সবার মতন প্রয়োগ করতে পারে। তুমি আজকে মুসলমান আছে, কালকে হিন্দু, কালকে হিন্দু আছে আজকে মুসলমান হতে পারে, আজকে বিজেপি আছে কালকে তৃণমূল হতে পারে, কালকে তৃণমূল আছে বিজেপি, সব জায়গারই তো মানে দলের লোক বিজেপি হচ্ছে, বিজেপি লোক তৃণমূল হচ্ছে। এইতে মমতা যদি মনে করে, মমতার নাম আমি উল্লেখ করছি না, যারা মমতার চটি চাটা আছে তারা কি ভাবছে যে আমরা একে অত্যাচার জুলুম চাপ সৃষ্টি করে একে সরাতে পারবো, কিন্তু পারবে না। আমার মন যদি চাই আমি ভারতীয় জনতা পার্টি করছি, করবো। 2012 সাল থেকে ধরেছি আমি, যতক্ষণ না এখানে সরকার আসছে আমি ভারতীয় জনতা পার্টির কথা ভাবছি না, অন্য বিকল্প আমি ভাববই না। আমি ভারতীয় জনতা পার্টিকে আমি জিতিয়েই ছাড়বো এখানে। এই যে ভারতীয় জনতা পার্টির সৈনিক আপনি একজন, হ্যাঁ, আপনাকে অবশ্যই। বারবার গ্রেপ্তারও করা হয়েছিল অবশ্যই, অবশ্যই। পশ্চিমবঙ্গের পুলিশের তরফ থেকে। বিজেপির তরফ থেকে আপনি কোনো সমর্থন পেয়েছিলেন এই খারাপ পরিস্থিতির সময়? দেখো, বিজেপির তরফ থেকে পাশে থাকার কারণ, আমি বিজেপি কেন করি, আজকে বিজেপি করার কারণ আমি সবই মুসলমানকে বলি, অনেক মুসলমান আমাকে, অনেক মুসলমান ভাইয়েরা আমাকে বলে, মুসলমান ভাইয়েরা বলে, এবং তৃণমূল যারা হিন্দু আছে এবং তৃণমূল যারা মুসলমান আছে, সব মুসলমান তো খারাপ নয়, যারা তৃণমূল করে তারা আমায় বলছে তুমি বিজেপি করছো কী পাবে। আমি তাকে বলছি পাবার কী আছে আমার, যখন আমি কোনো জিনিসটা করব, প্রথম আমি গাছ বসালাম না, আমি ফল পাওয়ার চেষ্টা করব, হতে পারে না। আজকে বিজেপি আমার সাপোর্ট করে, যখনই আমার দায় বিপদ এবং কোনো প্রবলেম হলে আমার পাশে এসে দাঁড়ায়। আমি নবান্ন অভিযান যখন 7 দিন আমি অ্যারেস্ট হয়েছিলাম, তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল ফালতু, সেই জায়গায় আমাকে পার্টির এমন কোনো নেতা নেই যে আমায় সাপোর্ট করে না। তাদের শুভেন্দু দাও সাপোর্ট করে, কবিশঙ্কর বোস তিনি তো তিন দিন দিল্লি থেকে এসে আমার পাশে দাঁড়ায়, থানাতে 2-3 বার আসা যাওয়া করে। দিলীপ ঘোষ তিনিও এসছেন, ছোট বড় নেতা সবাই আমার পাশে এসেছেন। আমি এমন কোনো মানুষ নই, আমি ছোট একটা সাধারণ ছেলে, শেখ রামজান মুসলমান পরিবারের ছেলে। আমি সেই হিসাবে দেখছেন ছেলেটা সমাজে থাকে, সমাজের কাজ করে, মানুষের পাশে থাকে, গরিবদের হয়ে কথা বলে, গরিবদের পক্ষে কথা বলে। সেই জন্যে মানুষ আমার পাশে আসে, নেতারা আমার পাশে চায় যে এই মানুষটা ভালো, এ পাশে আসুক, এতে কোনো সন্দেহ নেই। তাতে তৃণমূল যদি ভাবে না এই মানুষটা গরিবের পাশে থাকে, গরিবের হয়ে কথা বলে, গরিবদের হয়ে কথা বলে, একে সাইড করতে হবে, তাহলে উনি পারেন, যদি ক্ষমতা থাকে করে নেবেন। আমার যদি ক্ষমতা থাকে আমি সেভ করে নেবো। দাদা, এই যে আপনি বিজেপি করছেন, সিপিআইএম কিংবা তৃণমূলের একটা অভিযোগ রয়েছে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, মুসলিমদেরকে খেপিয়ে হিন্দুদেরকে একেবারে নিজের দলে টেনে নিয়ে রাজনীতি করছে বিজেপি। আপনি কি দেখেছেন 2011 সাল, যখন 2011 সালে মমতা ব্যানার্জি জোট সরকার আসলেন কংগ্রেসকে নিয়ে, তখন কি তার আগে 2011 সালে 2010 সালের কথা বলছি, 2010 সালে কোনোদিন শুনেছেন সংখ্যালঘু কাকে বলেন? আমাকে কেউ বলতেন সংখ্যালঘু, আমি মুসলমান ছেলে, যদি আমার নামটা না কাউকে বলি কেউ পরিচয় পাবে না যে আমি মুসলমান ছেলে। 2011 সালে মমতা ব্যানার্জি সরকারে আসার পরে, কংগ্রেসের সাথে জোটে সরকারে আসার পরে জানতে পারলেন যে মুসলমানকে হিন্দুকে, সংখ্যালঘু কে নয়, জানিয়ে দিলেন উনি সংখ্যালঘু কাকে। তারপর থেকে উনি মুসলমান হিন্দু ভাগ হয়ে গেল যে উনি সংখ্যালঘু। আমার বাড়িতে কথা আছে করেছেন বলছেন হিসাবে, তাই তো ওনাকে তো বলা হয়নি যে তুমি শুধু মুসলমানদের হয়ে কথা বলো। এই দেশে বাস করছে হিন্দু মুসলমান সবাই বাস করছে। ধরো এখানে 30% মুসলমান আছে, হয়তো সব রকম হিন্দু জাত মিলিয়ে 70% আছে। উনি কি বলেছে শুধু 30% হয়ে কথা বলো তুমি? আমরা বলিনি মুসলমান হয়ে যে আমাদের হয়ে কথা বলো তোমরা, আমাদের ভালোবাসো, ঠিক আছে, এই তুমি কথা বললে আমাদের হয়ে, আর একটা সম্প্রদায়কে তুমি তার হয়ে কথা বলছো না, তার মানে কী? তবে হিসাব বোঝা যাচ্ছে মানুষ, জনগণ, আরে জনগণ তো বোকা নয়, জনগণ বোকার মতো সে দল না করতে পারে, কিন্তু তার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। সে একটা জিনিস যাতে ওদের হয়ে কথা বলছে, তাহলে কি ওদের কি সব কিছু দেবেন নাকি? আমরা ভোট দিচ্ছি, আমরা বোকা? উনি মানুষের ওপরে একটা মানুষকে কথা বলার মতন টাইম মানে জায়গা তৈরি করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, আপনাকে আমার পিছনে লেলিয়ে দিচ্ছে, আপনার চোখে আমাকে খারাপ করে দিচ্ছে যে ও মুসলমান, ও মমতার দলের লোক, ও মমতা। সংখ্যালঘুরা সবাই একটা জিনিসভাবে, সংখ্যালঘু সবাই যদি মুসলমান হতো, অনেক জায়গায় আছে যেরকম ভাঙড় আছে, ভাঙড়ে ধরো এখানে মুসলমান যদি তৃণমূলের হয়ে যায় বলছে, তাহলে ভাঙড়ে আইএসএফ দল এসে ও কীভাবে তাহলে সরকারে থাকাকালীন মমতা ব্যানার্জি সেখানে একটা জায়গায় জিতলেন, কীভাবে জিতলেন? এখানে ভোটারটা হচ্ছে, ভোটারের ব্যাপার হচ্ছে মানুষের, এটা মনের ব্যাপার। আমার মনে কেউ ঢুকতে পারবে না, তোমার মনে আমি ঢুকতে পারবো না, এটা মনের ব্যাপার। কে কাকে ভোট, আজকে তৃণমূলের খাবে কিন্তু বিজেপিকে ভোট দেবে, এটা কি তৃণমূল বলতে পারে যে আমার ভোটারও? বলতেই পারবে না কে কাকে ভোট দেবে। এই রাজনীতিটা এমনই এই পশ্চিমবাংলায় চালু করে দিয়েছেন মমতা ব্যানার্জি। মুসলমান যদি বিজেপিকেও যদি ভোট দেয়, কিন্তু মানুষ বলবে যে ওরা আমাকে ভোট দেয়। আরে ওনাকে যেটি ভোট দেয়, আজকে তুমি কলকাতায় চলে আসো, কলকাতায় লোকসভা যিনি দাঁড়িয়েছিলেন আমাদের, সেই জায়গায় প্রত্যেকটা কর্পোরেশন এরিয়ায় কিন্তু হেরেছে মমতা ব্যানার্জি দল, হেরেছে। কিভাবে হারলো?
সেটা নিজেই জেনে যাক। উনি কিন্তু দেখছেন হারছে, কিন্তু প্রকাশ করতে পারছে না কাউকে, উনি খারাপ করছে না। দুটো হাত তুলে বলছে আল্লাহ 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 করলেই হবে না, আল্লাহর অনেক রকম নিয়ম আছে, নীতি আছে, গুণ আছে। আমি বলি, আমি আমার ধর্ম আল্লাহটা কীভাবে কী পালন করতে হয়, কীভাবে কী আল্লাহকে ডাকতে হয় সেটা আমরা জানি, তুমি জানে না। আমি চাইছি তুমি তোমার ধর্মটাকে যথেষ্ট ভালোবাসো, আমার ধর্মটা সম্মান করো। আমি বলবো না যে আমার ধর্মে তুমি এসো না। একটা ধর্ম নেই, ওটা যেন বন্ধ করে। না, উনি ওনার ব্যক্তিগতভাবে আমি বারণ করবো না যে তুমি বন্ধ করো। আমি বলবো যে তুমি তোমার ব্যক্তিগত মন থেকে দেখো যে আমি কোনো ধর্মকে ছোট করছি, কোনো ধর্মকে বড় করছি। আমি চাই না পশ্চিমবাংলার কোনো ধর্মকে কোনো জাতি ছোট করা হোক, তাতে মুসলিম হোক, ইয়া হিন্দু হোক, ইয়া খ্রিস্টান হোক, ইয়া বৈধ, যে কোনো, মানে ভারতবর্ষে যে কটা, ভারতবর্ষে তো অনেক অনেক জাতি আছে, অনেক ধর্ম আছে। পশ্চিমবাংলাতে অনেক কটা জাতি, অনেক ধর্ম আছে। সব ধর্মকে এক চোখে যেন দেখা হোক। তাতে সেই লড়াইটা যদি এক চোখে যদি লড়াই করে যদি যেতেন, তাহলে বলা হবে মমতা ব্যানার্জি তুমি রাইট। নাহলে এখন মানুষ বলছে, মানুষ নয় শুধু দল বলে কেন, এখন সাধারণ জনগণ বলছে তুমি রাইট নাই, তুমি বেকার, তুমি রং হয়ে গেছো। কেন? তুমি জাতি নিয়ে পার্টি করছো। জাতি নিয়ে পার্টি করছেন, জাতি নিয়ে পার্টি করুক, কিন্তু সাচ্চা ভোট করুক, জিততে পারবে না। এই জাতি হারাবে তো। জাতি ভোট দিচ্ছে, লোকসভায় আমরা কত ভোট পেয়েছি শ্রীরামপুরে, আচ্ছা হাওড়ায় কত ভোট পেয়েছি, উনি জানেন না। কিন্তু উনি ঠিক জায়গায় গণনায় গিয়ে নিজের কাজে বের করে নিচ্ছে। ওটা কী বল, আতঙ্কবাদী কি ওনার পার্টিতে, আমি আতঙ্কবাদী, ওনার পার্টিতে অনেক আছে যারা গুন্ডাগার্দি রাজ করে, বন্দুক বোম বন্দুক হিসাবে সব। মুসলমানকে আমি একটা কথা বলতে চাইছি, মুসলমান হয়ে, মুসলমানের ছেলে হয়ে বলছি, মুসলমান ছেলেরা এবারে তোমরা একটু মানে ভালো করে হুঁশিয়ার হয়ে যাও। কেন তোমাদের মাথায় করে রেখে মমতা ব্যানার্জি খেতে চাইছেন, সেটা সুযোগ দিও না। দাদা আরেকটা প্রশ্ন, আপনি পশ্চিমবঙ্গেই বড় হয়েছেন, ছোট থেকে এখানেই জন্ম, সব কিছু। এখানে ইসকন রয়েছে, বাংলাদেশেও ইসকন রয়েছে। ইসকন কি সত্যি জঙ্গি সংগঠন বলে দেখে এসেছেন ছোট থেকে? দেখো, একটা জিনিস বলবো, আমি আমার এখনও পর্যন্ত আমার যে চোখ ওপরবেলা দিয়েছেন আল্লাহ, আমরা আল্লাহকে তো বিশ্বাস করি, সবাই সব ধর্ম সবাইকে বিশ্বাস, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ যতদিন আমাকে এই চোখটা দিয়েছে, উনি পৃথিবী আসার পরে, আমি আমার চোখে এখনও পর্যন্ত দেখিনি। যেরকম অনেকজন বলে মাদ্রাসায় জঙ্গি আছে, আমি আমার চোখে দেখি। যারা এই কথাগুলো বলে তাদের পক্ষে আমি বলছি, কাউকে আমি ছোটো করতে চাই না, যে এইসব কথা না বলে ভোটের কথা বলো, মানুষের কিভাবে কাজ করব, কিভাবে মানুষের পাশে দাঁড়াবো। খালি বলবো আমি এই করে দিয়েছি, ওই করে, এখনও পর্যন্ত আপনি দেখেন, এই যে তোমার সামনে বর্ষা গেল, শ্রীরামপুরে হলেন, জাহাঙ্গীরপাড়া হলো, মানুষ খেতে পায় না, সেই জায়গায় আমরা গিয়ে দান করেছি। কত মানুষের বাড়িতে এখনও জল পৌঁছে, তেরপোল পৌঁছায়নি। সেই জায়গাগুলো বলছি, এগুলো চোখ খুলে দেখুন। খালি বলে দেবো আমি রাস্তা করেছি, রাস্তা এমন করেছো যে দাঁত বের করে হাসছে, পাথর দাঁত বের করে হাসছে, তাতে ভালো করে সিমেন্ট পড়ে না, ভালো করে বালি পড়ে না, খালি একটা ঢালাই মেরে দিলে রাস্তা হয়ে যাবে? হয় না। আমি ভালো পোশাক পরে আছি, ভেতর থেকে আমার গন্ধ বেরোচ্ছে, তাহলে মানুষ কোথায় রইল? ফ্রেশ ভেতর থেকে হতে হবে, তবে তো উপরে তুমি দেখাতে পারবে। দাদা এই যে বাংলাদেশিরা কিছুদিন আগে হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন সেনা অধিকর্তা, যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। এখন পর্যন্ত কলকাতা যদিও আসতে পারেননি, কিন্তু দেখা যাচ্ছে মায়ানমারের কিছু সংগঠন, রোহিঙ্গা সংগঠন, তারা বাংলাদেশের অর্ধেক জায়গা দখল করে নিয়েছে। আচ্ছা, আমি বলি, উনি যেহেতু বলেছেন, তো দেখো সবাই আশা করতে পারে। একটা গরিব মানুষ বলে আমি এই রেস্টুরেন্টে একবার ঢুকবো, এই রেস্টুরেন্টে কী মজা আছে আমি একটু চাখতে চাই। তো বাংলাদেশে যিনি বলেছেন, তিনিও দেখছেন ভারতবর্ষ এত বড় দেশ, এত বড় জনসংখ্যা দেশে আছে, ভারতবর্ষে এত বড় একটা মহান মানুষ আছে, যিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মানে মোদি। সেই মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি সারা ভারতবর্ষে, অনেক দেশ আছে সারা ভারতবর্ষে, যা দেশ মানে ভারতবর্ষে অনেক রাজ্য আছে, দেশটা অনেক বড়, সারা ভারতবর্ষের মানুষ ওনাকে ভালোবাসে, সব দলেরই। এবং সারা পৃথিবীর মধ্যে সব দেশ মোদিকে সমর্থন করে, মাথা হেঁট করে, তার আলোচনা, তার কাছে পারমিশন নিয়ে আমরা কী করবো, সব তো ছায়া আছেন। এবারে আমি ওনাকে বলি, যিনি বাংলাদেশে বলেছেন, আরে ওনার যদি ইচ্ছা যায় আমরা বাংলাদেশ থেকে না কলকাতায় গিয়ে একটু ঘুরবো, আসুন, আমরা ওনাকে ঘোরাবো। কিন্তু উনি যদি বলেন আমরা দখল করব, তাহলে ওনাকে বলে দুটো হাত ভেঙে এখানে আসতে, নাহলে আমরা ভেঙে দেবো এমনিতেই। এখনও পর্যন্ত উনি দেখেন না যে মুসলমানরা ভারতের মাটিতে আছেন, আর পশ্চিমবাংলায় আছেন, ভারতেরই গুণ গাইবে, বাংলাদেশের গুণ না। বাংলাদেশে যারা বলছে তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, বেশি এ করো না। আমরা এই ললিপপ খাওয়ার কথা বলবো না, আমরা একটা ডাইরেক্ট শ্যুট, এখানে ঢুকবে, হাত পা ভেঙে আর লুঙ্গি পরিয়ে নদীতে ফেলে দেবো পারে, এপারে আর আসতে হবে না। সেনাদের কথা বাদ দাও, সেনারা গুলি চালা, আমরা হাতে দিয়ে একটা চর সামলাতে পারবে না মুসলমান ছেলেদের। বাংলাদেশের তো দূরের কথা, ওরা তো মানুষ হয়েছে, এখানে চাল খেয়ে মানুষ হয়েছে। আজকে ধরো নাও ভারতবর্ষে যে আমাদের পশ্চিমবঙ্গে যে আর্ধেক, এখানে পশ্চিমবঙ্গে পুরো খোঁজো নেই, কলকাতা বলো, তোমার ধরো না আরও যেখানে আছে শিয়ালদা টিয়ালদা, যত অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গা, বাংলাদেশে অর্ধেক লোক এখান থেকে সংসার পাঠায়, সংসারে খাওয়া দাওয়া চাল ডাল পাঠায়, তবে ওখানকার মানুষ খায়।
যদি একবার এখানে বন্ধ করে দেয় না, পথের ভিখারি হবে, এসে পা চাটতে হবে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর, যে স্যার আমাকে পাঠান। আর যিনি বলছেন কথা, উনি ওনার ভাষায় বলছেন না, ওনার পিছনে একজন বন্দুক ধরে রেখেছে, তবেই উনি ওগলাচ্ছেন কথাটা। আর আমি বলছি সেই বন্দুকটা সরিয়ে দিন না, আমরা বন্দুক ধরবো গিয়ে। আমরা মুসলমান ছেলে, ভারতে আছি, আমরা ঠান্ডা থাকি। আমাদের ভারতের ওপরে কথা বলে কোনো জাতিকে আমরা ছাড়বো না, যেই জাতিরই হোক, তাদের মুসলমান হোক, হিন্দু, খ্রিস্টান, যেই হোক। আমার ভারতবর্ষে যে আঙুল তুলবে তার আঙুলটা ভেঙে তার চোখের মধ্যে ঢুকিয়ে দেবো। দাদা, এই যে একটা দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু মুসলিমরা রয়েছেন তারা এখানে সেফ নয়, তাদের জন্য বাংলাদেশিদের মন কাঁদছে, প্রতিবাদ করছে, সত্যি কি আপনারা এখানে সেফ নয়? আপনাদের কে বলছেন এটা? কে বলছেন? বাংলাদেশের বেশ কিছু জনের দাবি আচ্ছা, রয়েছে। বাংলাদেশের ওখানে সেফ আছেন? নেতাদের দাবি রয়েছে। বিএনপি যে নেতা আছে, আরে বিএনপি নেতা যারা এসছেন তাদেরকে প্রথম প্রশ্ন করুন তো, তোমরা সেফ আছো? তোমরা যদি সেফ থাকতে তাহলে ভোট করে তোমরা সরকারে বসতেন। আজকে কেন হাসিনাকে সরিয়ে তুমি সরকারে বসলেন? তোমার দম কি আছে? আমরা লড়াই করছি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা, আমরা সরকারে নেই, কিন্তু আমরা লড়াই করছি। আমরা মনে করলে, আজকে মনে করলে কালকে আমরা পশ্চিমবাংলা সরকার করতে পারবো, ভারতীয় জনতা পার্টি যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার আছে, মনে করলে আমরা পারবো। তাদের দম নেই বলে আজ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা মানুষকে, কি হয়েছে জানি না, আমি যেটা দেখেছি সেই হিসাবে বলছি, তাকে সরিয়ে দিয়ে তোমরা সরকার বসো। দম থাকে ভোট করে সরকার করুক। তারা আজকে বলছে সেফ নেই পশ্চিমবাংলা মুসলমান। আরে তুমি কি করে জানো সেফ নেই? তুমি কি এখানে আছো? যে বলছে সে এখানে এসে আমার সামনে বলুক, সে ফিরে যেতে পারবে না সেফ আছে কিনা। তুমি সেফ থাকবে না, তুমি যে আসবে তোমাকে মেরে প্রথম সরিয়ে দেওয়া হবে। মারার কথাটা প্রথম আসবে, কারণ ভারত মারার কথা আমি বলি না, ভারতের দিকে আঙুল তুললে এমনিতে তোমাদের দেশটা একটা পিঁপড়ের মতন, যদি আমরা মনে করি এমনি পাদে চিপড়ে মেরে দেবো। কিন্তু আমরা চাই না, তোমরা ছোটো আছে ছোটোর মতন থাকো, আমাদের দেশের দিকে তোমরা দেখে বড় হতে চাইছো। কি দেয় নে? একটা নদী থেকে জল চাওয়া, জল দরকার ছিল, সে জায়গায় মুদি পাঠিয়েছে। হাসিনার আমলে সব দিয়েছে। আজ যে বড় বড় কথা বলছে যারা, কলকাতা দখল করে, ওই দেশটা যখন স্বাধীন করে, বাংলাদেশ স্বাধীন করে মুজিবুর রহমান, জানেন ভারতবর্ষের প্রত্যেকটা বড় বড় আমাদের যারা নেতা ছিলেন, ভারতবর্ষের বড় বড় নাগরিক, তাদের এখানকার ভূমিকা পুরো লেগেছে। জানেন না যিনি কথা বলছেন, ওনাকে বলে দিচ্ছি তুমি একটু ভালো করে শুনে নাও, আর যদি না শুনতে পারো কানে তুলে দিয়ে ঘরে বসে যান, নাহলে আমরা এখান থেকে গিয়ে ওখানে মারবো তোমাদের। আর বাংলাদেশে বেশি সময় লাগবে না, আমি যদি মনে করি চুটকি মেরে, আমাদের সেনাদের লাগবে না, আমরা সাধারণ জনগণদের বাংলাদেশ দখল করে নেবো, চ্যালেঞ্জ, সেকেন্ড লাগবে না। দাদা, এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি রানী রাসমণি রোড, এখানে কয়েক সপ্তাহ আগে ওয়াকফ বিলের বিরোধিতায় প্রতিবাদ সভা ছিল তৃণমূলের, এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানেই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে মুসলমানরা 15 থেকে 20 জন যেখানে মানে নামাজ পড়বে সেই জায়গা তাদের ওয়াকফের আন্ডারে। ভালো কথা বললেন, খুব হাসির কথা, খুশি। ওটা 15 জন নয়, উনি একটা কথা বলেছেন যে মুসলমানরা 5 জন, 2 জন, 4 জন, 5 জন যেখানে নামাজ পড়বে সেখানেই মানে ওয়াকফ বোর্ড সম্পত্তি হয়ে যাবে। আর আমি ওনাকে প্রশ্ন করেছি, আপনি কথাটা বলেছেন, আপনি নেতা হতে পারেন, কিন্তু আপনি যে কথাটা বলছেন ব্যাকে কী হবে সে কথাটা আপনি জানেন না, ব্যাক উত্তর কী আসবে। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার কথা স্বাগতম করলাম আমি, কারণ স্বাগতম করার কারণ অনেক মানুষ শুনবে যে রমজান বিজেপি হয়ে স্বাগতম কেন করছেন, এই জন্য স্বাগতম করছি। ওনাকে বলছি আমি যে আপনার বাড়িতে আমরা 5 জন গিয়ে আপনার বাড়ির ভেতরে আমরা নামাজ পড়বো, তাহলে আপনার বাড়িটা কি ওয়াকফ বোর্ড সম্পত্তি করে দেবেন? তাহলে বলুন, আমি 5 জন কেন 10 জন কিনে নামাজ পড়ছি, করবেন আপনি? আপনি করতে পারবেন না। খালি ভুলভাল বকলে হবে না। আমরা মুসলমান, আমরা ইবাদত করি, আল্লাহকে চাই, আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা ইবাদত করি। যেখানে সেখানে 5 জন আমরা নামাজ পড়ে না, আমাদের ওয়াকফ বোর্ড সম্পত্তি, আমরা পরিষ্কার ছিন্ন, আমরা ভালো করে ফ্রেশ নামাজ, ফরজ গোসল করছি, আমরা নাওয়া ধোয়া করলাম, ফরজ গোসল করলাম, করে ভালো আক্তর মেরে, জামা শার্ট পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, ইজ্জতের সাথে আমরা রাস্তাতে দোয়া পড়তে পড়তে মসজিদে গিয়ে আমরা সবাই মিলে একতা, এক জমাতে দাঁড়িয়ে এক রেখাতে আমরা নামাজ পড়ি। উনি কীভাবে বললেন যে 5 জন যেখানে নামাজ পড়বে সেখানেই ওয়াকফ বোর্ড সম্পত্তি হবে? তাহলে আমি বলছি, আপনি যদি বলতে পারেন, আমি আপনাকে বলছি, আপনার বাড়িতে আমি নামাজ পড়ছি 5 জন কিনা, আপনার বাড়িটা ছেড়ে দিন, আমরা ওয়াকফ বোর্ড সম্পত্তি আমরা করে দেবো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।